দিল্লির খবরে নজর রাখতেই হবে। সংসদ হামলায় যাকে খুঁজছিল হন্যা হয়ে পুলিশ, সেই ললিত ঝা গ্রেপ্তার। সংসদ হামলায় গ্রেপ্তার ললিত ঝা। গতকাল দিল্লির কর্তব্যপথ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দিল্লি পুলিশের কাছে। আত্মসমর্পণের পরেই গ্রেপ্তার। আরো জানবো নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি রাজীব রয়েছেন আমার সঙ্গে। রাজীব, কিভাবে ললিত ঝাকে পাওয়া সম্ভব হলো? রাজস্থান চলে গিয়েছিল ললিত ঝা জানা যাচ্ছিল, তারপর দিল্লির কর্তব্যপথ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার। কিভাবে, পুরোটা জানতে চাইবো। দেখো, ললিত ঝা যাকে বলা হচ্ছে একেবারে মূল চক্রী অর্থাৎ মাস্টার মাইন্ড, সেই ললিত ঝাকে কিন্তু এই ঘটনার পর থেকেই খোঁজ ছিল দিল্লি পুলিশের বিশেষ শাখা, এবং তার নাম বারবার উঠে আসছিল। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা এই ঘটনা ঘটিয়েছে, হামলা সংসদের ভেতরে এবং বাইরে যারা ছিল, তাদের গ্রেপ্তার যখন করা হয়, তাদের জিজ্ঞাসাবাদ করে প্রথমেই ললিত ঝার নাম উঠে আসে এবং ললিত ঝাকে তারপর থেকে খোঁজা চলছিল। তার মধ্যে দেখা গিয়েছে ললিত ঝার কলকাতা কানেকশন, দেখা গিয়েছে তিনি কলকাতায় থাকতেন এবং তার বিহারের দারভাঙ্গায় তার বাড়ি, সেখানেও পুলিশ গিয়েছে, কলকাতায় পুলিশ গিয়েছে এবং রাজস্থানের শেষ যেখানে মানেসার এলাকায় যেখানে তিনি তাকে লাস্ট দেখা গিয়েছিল সেখানেও পুলিশ গিয়েছে, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। শেষমেশ গত রাতে কর্তব্যপথ এলাকায় অর্থাৎ যেটি ইন্ডিয়া গেট চত্বর, সেখানে তিনি আসেন এবং সেইখানে কিন্তু দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি পুলিশ সূত্রের খবর, এবং তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে মূল কয়েকটি প্রশ্নের উত্তর দিল্লি পুলিশ জানতে চাইছে। তা হলো এই যে হামলা, সংসদে হামলা, তা কেন ঘটানো হলো? তার কারণ একটা বিষয় মোটামুটি স্পষ্ট হয়েছে যে এতে জঙ্গি কোনো মনোভাব ছিল না, অর্থাৎ কারো কোনো ক্ষতি করা, কাউকে খুন করা বা বড়সড় কোনো ক্ষতি করা কিন্তু এখানে বিষয়টা ছিল না। তাহলে কেন করা হলো এবং কোনো রাজনৈতিক দল এর পেছনে রয়েছে কিনা, কোনো সংগঠন এর পেছনে রয়েছে কিনা, এবং কেন 13ই ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হলো, এরকম কিছু বড় সড় প্রশ্ন যেগুলোর উত্তর একমাত্র ললিত ঝাই দিতে পারবে। কারণ এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা। আরেকটু জানতে চাইবো আমি রাজীব, এখনো পর্যন্ত যা 5 জন গ্রেপ্তার, আটক 4 জন, অর্থাৎ যে 4 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে 2 জন সেদিনই আটক হয়েছিলেন, নতুন 2 জনকে আটক করা হলো, মহেশ আর কৈলাস। এই 2 জনকে, এই মহেশ আর কৈলাস, এদের কি পরিচয়? দেখো, মহেশ আর কৈলাসের পরিচয় হলো যে তারাও এই ঘটনায় জড়িত বলে মনে করছে দিল্লি পুলিশ। কারণ ধৃতদের মোবাইল নম্বর তল্লাশি করে ধৃতদের সঙ্গে যোগাযোগ খতিয়ে দেখে এই 2 জনের নামও উঠে এসেছে। মহেশ এবং কৈলাসকে আজকে আবার তাদেরকে আটক করা হয়েছে এবং আমরা জানি এর আগেই 2 জনকে আটক করা হয়েছে গুরুগ্রাম থেকে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এখনো পর্যন্ত, কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। দিল্লি পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই মহেশ এবং কৈলাস এরাও এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। অর্থাৎ একটা বিষয় তনু, তা হলো এই যে জড়িত থাকার যে চক্রটা, অর্থাৎ এই ঘটনায় কারা জড়িত ছিল, কারা পরিকল্পনা করেছিল, এই কিন্তু প্রসার ঘটছে, এটা কিন্তু বাড়ছে ক্রমশ। যেখানে প্রথমে 2 জন ধরা পড়লো লোকসভার একেবারে ওই কক্ষ থেকে, বাইরে 2 জন ধরা পড়লো, গুরুগ্রাম থেকে 2 জনকে ধরা হলো, ললিতের নাম এলো, এখন আবার মহেশ এবং কৈলাসকেও কিন্তু পুলিশ আটক করেছে এবং আটক করে তাদের কাছ থেকে যদি সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায় এবং সেক্ষেত্রে তাদের জড়িত থাকার অভিযোগ যদি সেখানে প্রমাণিত না হয়, তাহলে কিন্তু তাদের হয়তো ছেড়ে দেওয়া হবে। কিন্তু পুলিশ সূত্রে খবর যে সম্ভাবনা রয়েছে এই 2 জনেরও জড়িত থাকা। ধন্যবাদ রাজীব। এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার, 4 জন আটক সংসদ হামলার ঘটনায়, এবং এই 5 জনের মধ্যে অন্যতম নাম মহেশ ঝা, ললিত ঝা। যে ললিত ঝাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল, এই ললিত ঝা যাকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে, 2008 সালে বাবার হাত ধরে কলকাতায় আসেন এবং পরিবারের দাবি ছোটবেলায় ললিতের ইচ্ছে ছিল চিকিৎসক হবেন। তার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে বিবেকানন্দের ছবি। পশ্চিমবঙ্গের হালি শহরের এক এনজিওর কর্ণধার নীলাক্ষ আইচ, তাকে সংসদে তুলকালামের ভিডিও শেয়ার করেন ললিত। এতেই প্রকাশ্যে আসে দিল্লি হামলার সঙ্গে বাংলা যোগ। কিন্তু কে এই ললিত, কি তার পরিচয়, থাকতেন কোথায়? বিহারে দারভাঙ্গায় আদি বাড়ি। 2008 সালে বাবার হাত ধরে কলকাতায় আসেন, থাকতেন 59 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটে। লকডাউনের আগে ঠিকানা বদল, বাগুইয়াটির হেলাবরতলার বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করেন। সেই বাড়ির মালিকের দাবি এর আগেও বার 2 দিল্লি গিয়েছিলেন ললিত।
ললিত ঝা দারভাঙা, বিহারের দারভাঙা অঞ্চলে সেই জেলার ছেলে, বয়স 26। তার পরিবারের তারা 3 ভাই, বাবা পুরোহিতের কাজ করেন। 10 তারিখ বিকেলেই চলে গেছে, বললো আমি একটু দিল্লিতে যাব, আমি 3-4 দিন পরে আসবো। আর তুমি বলো পয়সা নেই, তা তুমি দিল্লি যাচ্ছ, গাড়ি ভাড়া বলছে সব আমার বন্ধুরা দিয়ে দেবে। এর আগে আরো 2বার গেছে। এটা কতদিন আগে? 6 মাস পর হবে। পরিবারের দাবি, ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলেন ললিত। ইচ্ছে ছিল ডাক্তার হবেন, কিন্তু গ্র্যাজুয়েশনে ফেল করে। एक स्टूडेंट थे और ये छोटा छोटा बच्चा को पढ़ाते थे। वो यहाँ अगले बगल में, यही बगल में एक स्कूल है जंगरा में, और एक आसन पब्लिक स्कूल बोल के यहाँ पे है, आसन पब्लिक स्कूल। कोचिंग करते थे, घर घर जाके पढ़ाते थे। बात हमको हुआ था 10 तारीख को, जिस दिन मेरा पापा मम्मी जा रहे थे, तो सब्जी लेने के लिए वो भी आए थे और हम भी उतरे थे। तो यहाँ पर सब्जी वाले के पास हमको मुलाकात हुआ था। 10 থেকে সন্ধ্যেবেলা আমাকে মোটামুটি তখন 7:30 বাজে, তখন আমাকে বললো, আমি বলি কোথায় যাচ্ছ? বললো আমি দিল্লি যাচ্ছি, আমি 2-3 দিন পর আসবো। একটা ব্যাগ ছিল, জামা কাপড়ের মতন ছোট ছোট ব্যাগ, কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাস আর কিছু না। ये फर्स्ट कांड हम इसको सुन रहे हैं, कोई कांड नहीं था। यही बोलते थे कि हमरे जैसा पढ़ा लिखा आदमी को बेरोजगार है, सरकार क्या कर रहा है, जब मेरा जैसा लड़का बेरोजगार घूम रहा है। यही लेके ये लोग संगठन किया होगा कि सरकार अभी जो बीजेपी है, ये कभी किसी को अच्छा लड़का पढ़ा लिखा को नौकरी प्रवेश नहीं कर रहा है। तो संघ में दोस्ती यारी के संघ में जो गया होगा, इसका साथ कोई गेम जरूर खेला है, क्योंकि ये ऐसा लड़का था नहीं। নিউজ 18 বাংলা। সুজাপুরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন, এবং মালদা সুজাপুরের এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যেহেতু প্লাস্টিকের গুদাম। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন রয়েছে, কিন্তু কি পরিস্থিতি, আগুন নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ লাগতে পারে, আগুন কি নিয়ন্ত্রণে আনার মতো বা অ্যারেস্ট করার মতো, ফায়ার অ্যারেস্ট করার মতো পরিস্থিতি রয়েছে? আশপাশের পরিস্থিতি বা কি জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক রয়েছেন। সেবক, কি পরিস্থিতি ওখানে? একদমই, দেখো এই মুহূর্তে কিন্তু আগুন ভয়াবহ পরিস্থিতি এলাকায়, এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 2টি ইঞ্জিন চেষ্টা করছে বেশ কিছুক্ষণ সময় ধরেই, তবে এখনো পর্যন্ত যেটা তুমি বলছিলে যে প্লাস্টিক গুদাম, দাহ্য পদার্থ রয়েছে, ফলে দ্রুত আগুন ছড়িয়েছে। এবং এই সুজাপুরের ডাঙ্গা এলাকায় এই আগুনের ঘটনা, এবং এই এলাকায় একাধিক কিন্তু প্লাস্টিকের গুদাম রয়েছে। মূলত বিভিন্ন জায়গায় যে প্লাস্টিকের ভাঙাচোরা জিনিসপত্র সেগুলি এখানে জমা হয় রাস্তার ধারে, এবং এখানে একাধিক প্লাস্টিকের এরকম কারবার চলে, গুদাম রয়েছে। এই জমা হওয়া প্লাস্টিক যেমন ভিন্ডারতে যায়, একই সঙ্গে এখানেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে কুচি করে সেগুলিকে আবার পুনর্ব্যবহার করার প্রজেক্ট রয়েছে বিভিন্ন জায়গায়। এই গুদামে প্রচুর মালপত্র মজুত রয়েছে, এবং স্বাভাবিকভাবেই আগুন কিন্তু এই মুহূর্তে ভয়াবহ চেহারায় রয়েছে। ফলে এখনো নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেশ পেতে হচ্ছে দমকলকে। আর যথেষ্ট উত্তরে হাওয়া রয়েছে, একদিকে প্লাস্টিকের গুদাম, উত্তরে হাওয়ায় প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। হিমশিম অবস্থা তাদের, আগুন দাউ দাউ করে চলছে। মালদা সুজাপুরের ছবি দেখছেন আপনারা। আর একটু আগুনের খবর দেখাই আপনাদের। বিধ্বংসী আগুন, খড়বোঝাই একটি ট্রাকে ভোর রাতে কুলপির টেপাখালী মোড়ের কাছে বিদ্যুতের তার থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে, এবং ট্রাকটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। অনিশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আনিসউদ্দিন রয়েছেন। আনিস, কি অবস্থা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কুলপির টেপাখালী মোড়ে একটি ট্রাক, একেবারেই খড়বোঝাই ট্রাক, যখন কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় ট্রাকটিতে বিধ্বংসী আগুন লেগে যায়, এবং নিমেষেই সেই আগুন কিন্তু যেহেতু খড়ের ট্রাক ছিল, ফলে নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে এবং হু হু করে আগুন জ্বলতে থাকে। পরবর্তী সময়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কুলপি থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ যায়, এবং স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, মূলত ট্রাকটিতে যে রাস্তার উপরে থাকা বিদ্যুতের যে তার, সেই তারের ঘর্ষণের ফলেই কিন্তু এই আগুন লেগে যায়, এবং যার জেরেই কিন্তু রীতিমতো বিধ্বংসী আগুনে পরিণত হয়। পরবর্তী সময়ে গাড়ির যিনি চালক, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে গাড়ির যিনি চালক, গাড়িটিকে পাশের যে নয়নজলি ছিল সেই নয়নজলিতে নামিয়ে দেয়, ফলে গাড়ির যে ইঞ্জিনের ক্ষতি অনেকটা কম হয়েছে, কিন্তু গাড়িটি পুরো একেবারেই আগুনের ভস্মীভূত হয়ে গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ধন্যবাদ। বিচারপতির স্বামীকে সিআইডি তলব। বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব করা হয়েছে শনিবার। ভবানী ভবনে ডেকে পাঠানো হলো আইনজীবী প্রতাপ দেকে। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, কেন? দেখো, তোমাকে জানাই যে সল্টলেকে একটি বাড়ির জমি সংক্রান্ত যে মামলা, সেই মামলা 3 ভাই বোনের মধ্যে চলছিল, এবং তাদের বড় ভাইয়ের হয়ে বেশ কিছু তথ্য জানেন এই বিচারপতি অমৃতা
সিনহার স্বামী প্রতাপ দে। সেই কারণে এই প্রতাপ দেকে আগামী শনিবার সাক্ষী হিসাবে তলব করলো সিআইডি। আগামী শনিবার তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে এবং সিআইডি সূত্র থেকে খবর এর আগেও তাকে নোটিশ পাঠানো হয়েছিল। এই নোটিশ এবারে কিন্তু দ্বিতীয়বারের জন্য গতকাল তাকে একটি নোটিশ পাঠানো হয় এবং সেই অনুসারে আগামী শনিবার তাকে তলব করা হয়েছে। চলতি বছরের সিআইডি সেপ্টেম্বর মাসে এই তদন্তভার হাতে নেয়, কারণ বিধাননগর নর্থ থানায় সল্টলেকে এই বাড়ি জমি সংক্রান্ত যে শরিকি বিবাদ তার একটি অভিযোগ দায়ের হওয়ার পরেই সিআইডি সেই মামলার সম্পূর্ণ তদন্তভার হাতে নিয়ে তারা তদন্ত শুরু করে এবং সিআইডি আধিকারিকরা সেই তদন্তে নেমে এই মামলায় যে সাক্ষী অর্থাৎ এই প্রতাপ দে তাকে মূলত জিজ্ঞাসাবাদ করার জন্য 160 সিআরপিসি অর্থাৎ সাক্ষী হিসাবে তাকে তলব করে তার কাছ থেকে বয়ান রেকর্ড করতে চাইছে, কারণ বিচারপতি অমৃতা সিনহার যে স্বামী প্রতাপ দে তার কাছে বেশ কিছু তথ্য রয়েছে বলে দাবি সিআইডির আধিকারিকদের। কারণ এই যে বাড়ি জমি সংক্রান্ত যে মামলা 3 ভাই বোনের, সেখানে যে বড় ভাই রয়েছে উৎপল মজুমদার, তার বেশ কিছু তথ্য এবং নথি রয়েছে এই প্রতাপদের কাছে। সেই কারণে প্রতাপ দেকে জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ সাক্ষী হিসাবে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে সিআইডি আধিকারিকরা। সেই কারণে আগামী শনিবার তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। ধন্যবাদ। লাঠি নিয়ে মর্নিং ওয়াক তো অনেকেই করেন, কিন্তু রেল লাইন ধরে মর্নিং ওয়াক কেউ করে হাতি করে মুখে লাঠি নিয়ে রেল লাইন ধরে হেঁটে চলে যাচ্ছে গজরাজ। ওই দেখুন, বাগডোগরার জঙ্গল থেকে বেরিয়ে রেল লাইন ধরে হেঁটে ফের আবার জঙ্গলে ঢুকে পড়ল। খুব স্বাভাবিকভাবে এই এলাকার মানুষ প্রমোদনগর, বলরামনগর, দারাগাঁও, সেখানকার মানুষ যথেষ্ট টেনশনে পড়ে গেছেন, কারণ কয়েকদিন ধরেই হাতির আনাগোনা বেড়েছে লোকালয়ে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, বন দপ্তর কি কোনো ব্যবস্থা নিচ্ছে এর জন্য? দেখো অতনু, প্রায় এই বাগডোগরা জঙ্গলে 50 থেকে 60টি হাতি কিন্তু রয়েছে এবং গত 2 দিন আগেই দেখা গিয়েছিল লোকালয়ে আকাশ পাতাল নামে একটি হাতি কিন্তু দাপিয়ে বেরিয়েছিল বাগডোগরার বিভিন্ন এলাকায়। গতকালও কিন্তু দেখা গেল যে মুখে লাঠি নিয়ে প্রায় চৌকিদারের ভূমিকায় একটি গজরাজ রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, যা দেখেই কিন্তু আতঙ্কিত বাগডোগরার বিভিন্ন এলাকা। মূলত বন দপ্তর সূত্রে খবর যে জঙ্গল থেকে বেরিয়ে রেল লাইন হয়ে হেঁটেই কিন্তু এই গজরাজটি আবার জঙ্গলে ফেরে। গত কয়েকদিন ধরে যেভাবে বাগডোগরা জুড়ে হাতির আনাগোনা বেড়েছে, তাতে কিন্তু বিভিন্ন এলাকায় মানুষদের সচেতনতা করতে মাইকিং করেছে বন দপ্তর এবং আজও সকাল থেকে বিভিন্ন এলাকায় বন দপ্তরের গাড়ি কিন্তু ঘুরেছে। তারা জানিয়ে দিচ্ছে যে রাতের অন্ধকারে কেউ যেন বাড়ির বাইরে বের না হয়। এবং তুমি জানো যে এই এলাকা যেহেতু হাতির উপদ্রব খুবই বেশি, হাতির হানায় বেশ প্রায় 10-12 জনের মৃত্যু হয় প্রতি বছরে, তাই মৃত্যু এবং সম্পত্তি হানি যাতে কোনোভাবে না হয় বন দপ্তর সেই দিক দিয়ে সতর্ক রয়েছে। তবে হাতির আনাগোনা বাড়ায় কিন্তু বাগডোগরার বিভিন্ন এলাকা আতঙ্কে উঠছে। রাতের বেলা আতঙ্ক আরো বেশি বাড়ছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। অতনু, ধন্যবাদ।